হাসপাতালে নিয়ে যাওয়ার পর জেলা মহকুমা কমিটির সভাপতি রাজ্যে কংগ্রেস ইউপিএ জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর কংগ্রেস হলেও তিনি পার্টির নীতি আদর্শপতি অফিসার থেকে পার্টির কাজ করে গেছেন। শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা এলাকাটা পরিচিত ছিল। সেখানে বিদ্যামন্দির স্কুলে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্ররা কিছুটা কাজ সেখানে শুরু করেন। সাথে শিক্ষক ছিলেন এই বিদ্যামন্দির স্কুলে। তারা একটা বামপন্থী গণতান্ত্রিক চিন্তা ভাবনায় ছাত্রদের উদ্বুদ্ধ করা এবং এই এলাকায় একটা প্রভাব বিস্তারে ভূমিকা পালন করেছিলেন। এবং এই ভূমিকা পালন করার পর আমরা যখন দেখলাম যে ত্রিপুরা রাজ্যে ৭৮ সালে ৫ই জানুয়ারি এখানে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর সারা ত্রিপুরা রাজ্যে যে সময়টাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামপন্থী আন্দোলন সংগ্রাম একটা পর্যায়ে আসে, এখানে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, সে সময়টাতে আমাদের ত্রিপুরা রাজ্যে পার্টি সদস্য খুব বেশি সংখ্যায় ছিলেন না, ৪,০০০-এর নিচে আমাদের পার্টি সদস্য ছিলেন সেই সময়টাতে। কিন্তু মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, এই যে আমাদের পার্টি সদস্য এবং সমর্থকরা করতেন, তার ফলে ত্রিপুরা রাজ্যে যে সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে গড়ে তোলা সম্ভব হয়েছিল, তার ফলে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এবং এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে অনেক অনেক মানুষ যারা আমাদের সাথে ছিলেন না এক সময়ে, তারা ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা আদর্শের প্রতি অনুরাগী হয়ে আমাদের সাথে আসেন। এবং আপনারা শুনেছেন এইসব প্রস্তাবে যে ১৯৮৫ সালে রানীর বাজার এলাকায় আরো বেশ কিছু যুব বন্ধু তারা আমাদের পার্টির প্রতি আকৃষ্ট হন এবং কমরেড চুনিলাল সাহা আমাদের পার্টিতে আসেন ১৯৮৫ সালে। তারপর থেকে ওই সময় চুনিলাল সাহার সাথে পরিচয় না থাকলেও পরবর্তী সময়ে তিনি যখন শ্রমিক আন্দোলনে কাজ করা শুরু করেন এবং সিআইটিউ সম্পাদকের দায়িত্বে বৃত হন, সেই সময় থেকে কমরেড চুনিলাল সাহার সাথে একটা নিয়মিত যোগাযোগ রাখার সুযোগ হয়েছিল আমাদের। এবং তখন দেখেছি ওনাকে যে এই যে দেখেছেন, আপনারা শুনেছেন যে গ্রাজুয়েশনের পর তিনি তার অর্থনৈতিক সমস্যার জন্য একটি চাল কলে হিসাব রক্ষকের কাজ করতেন রানীর বাজারে। তো এর পরবর্তী সময় তিনি যখন এই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার কাজ শুরু করেন, মানুষের মধ্যে রানীর বাজার এলাকায় পার্টিকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন, সেই সময় থেকেই দেখেছি ওনাকে যে অত্যন্ত সহজ সরল মানুষের সাথে মেলার একটা অপূর্ব ক্ষমতা তার ছিল। এবং এই সুবাদে মানুষের কাছে রানীর বাজারের মতো এলাকায় বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে আসতে পরও রানীর বাজার এলাকায় কিন্তু বামপন্থী আন্দোলন খুব ভালোভাবে শক্তিশালী হয়ে উঠেছিল। ঘটনা তা নয়, তা সত্ত্বেও সেখানকার যে নগর পরিষদের নির্বাচন হয়েছে, নোটিফাইড এরিয়া কমিটির পর নগর পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বামপন্থীরা জয়ী হয়েছেন এবং চুনিলাল সাহা সেই টিমটাকে নেতৃত্ব দিয়েছেন। এবং এই জায়গাটাতে তিনি নগর পরিষদের চেয়ারম্যান, নোটিফাইড এরিয়ার চেয়ারম্যান হয়েছেন, পরবর্তী সময় নগর পরিষদের দুবার চেয়ারম্যান হয়েছেন এবং পরবর্তী আরেকটা সময় ভাইস চেয়ারম্যান হয়েছেন তৃতীয়বার। তো এটা ওনার যে অবদান মানুষের জন্য, মানুষের প্রতি যে অবদান, মানুষকে সংগঠিত করার যে ক্ষমতা, সহজ সরল ভাবে সকল মানুষকে সংগঠিত করার ক্ষমতা, শ্রমজীবী মানুষকে আরো বেশি কাছে নিয়ে আসার ক্ষমতা, এর ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যখন আমরা কমরেড চুনিলাল সাহাকে হারিয়েছি, তিনি বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন, আপনারা শুনেছেন,
আজকে ওনার অভাব তো পূরণ হওয়ার নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে ওনার ছেলে যে কথাটা বলে গেল, ওনার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে রাজ্যে একটা ভালো জিনিস বা ভালো একটা পরিবেশ পরিস্থিতি তিনি দেখতে চেয়েছিলেন, একটা ভালো সরকার তিনি দেখতে চেয়েছিলেন। তার জন্য আমাদের সকলকে কমরেড চুনিলাল সাহেবের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের প্রত্যেককেই পরিশ্রম করতে হবে। সকলে বলতেন যে রানীবাজার সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো অশান্তি হয় না, এখানে এবং একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুনামটা কিন্তু রানীবাজারে ছিল, আজকে সেটা নস্যাৎ হয়ে গেছে। এবং এই অবস্থার জন্য বিজেপি চাইছে গায়ের জোরে এই অবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, এবং তারা সেখানকার আমাদের লোক যারা দলের কর্মী সমর্থক দরদি আছেন তাদের উপর বাড়িঘর ভাঙচুর, অত্যাচার, নিপীড়ন এগুলো চালিয়ে যাচ্ছে। আর তোলাবাজি তো অব্যাহত, একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে তোলাবাজি, কিছু হলেই সেখানে তোলাবাজি, এগুলো অবস্থা। বাড়িঘর থাকতে গেলেও তোলাবাজি, টাকা দিতে হবে। এই অবস্থার পরও তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না, ভাবছে এখনো এখানে সিপিআইএম এর যে সংগঠন, বামপন্থীদের যে সংগঠন, এই সংগঠনটা আছে, উপরে যাই হোক ভিতরে সবাই বামপন্থী হয়ে গেছে। এই কারণেই কিন্তু আক্রমণটাকে তারা কন্টিনিউ করছেন, এটা তাদের দুর্বলতার পরিচয়। এবং এই অবস্থার মধ্যে কমরেড চুনি শাহ প্রয়াত হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের ক্ষতি। বিশেষ করে যখন আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে একটা ফেসিবাদী শক্তি সরকারে আছে, গত কয়েকদিন তো আমরা যা লক্ষ্য করছি, ডিক্টেটরশিপ একবারে একদলটি মনোভাব নিয়ে যা খুশি তা করবো, যেমনি খুশি সেভাবে চলবো, কারো কোনো বাধা মানবো না, কারো কোনো কথা শুনবো না, মানুষের কোনো মূল্য দিতে রাজি না, এই ধরনের অহংকারী মনোভাব নিয়ে বিজেপি দল কেন্দ্রে এবং রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছেন। এবং এখানে মানুষের কণ্ঠরোধ করেই তারা ক্ষান্ত হননি, এবং যে অত্যাচার এবং নিপীড়ন তারা চালাচ্ছেন এটার বিরুদ্ধে আমরা মানুষের কাছে যেতে হবে, বুঝাতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, কথা বলতে হবে, এবং সাহসিকতার সঙ্গে সাহসের উপর ভর করে যেতে হবে। বিশেষ করে আমি বলবো গত 1 বছর যাবৎ চুনির উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। একদিন সে আলাদাভাবে আমার সঙ্গে দেখা করে কথা বলে গেছে যে আমাকে ভীষণভাবে চাপ দিচ্ছে দলত্যাগ করার জন্য, তাদের সঙ্গে যাওয়ার জন্য। সে বলছে যা খুশি তা করতে পারেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আপনারা মেরেছেন, আরো মারতে পারেন, কিন্তু আমি দলত্যাগ করতে পারবো না, আমি সিপিএম করি, সিপিএম করবো। প্রচন্ডভাবে চাপ তারা তৈরি করেছেন। এটা হলো, এবং এটা ঠিক যে এটা করে কমিউনিস্টদের শেষ করা যায় না, কমিউনিস্টদের দুর্বল করা যায় না। আমি কমিউনিস্টের সময়ের সময় আঘাতপ্রাপ্ত হলে একটু হয়তো থমকে যান, কিন্তু আবার সংগঠিত হন, আবার ঐক্যবদ্ধ হন, আবার লড়াইতে সামিল হন, আবার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। মানুষের কাছে আমাদের সবচেয়ে আত্মবিশ্বাস, মানুষের হয়ে আমরা কথা বলি, মানুষের জন্য লড়াই করি, মানুষের সুখ দুঃখে পাশে আমরা দাঁড়াই। এগুলো আমাদের সবচেয়ে বড় মানসিক দিক থেকে আমাদের সবচেয়ে বড় মনের যোগ। এই মনের যোগ উপর বিশ্বাস থেকে আস্থা রেখে আগামী দিনে আরো বেশি সংগঠনকে আমরা শক্তিশালী করবো, গণ আন্দোলনকে শক্তিশালী করবো। কমরেড চুনি শাহ নেই, এটা ঠিক যে মারা যায়, তার স্থান তো সবটা পূরণ করা যায় না, কিন্তু সে যে আদর্শ, যে কাজগুলো সে করে যেতেন, সেই কাজগুলো আমরা হাতে হাত তুলে সকলে মিলে যদি এটা করি, তাহলে এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং একটা বিধায়ক কমিটির সদস্য, লোকাল কমিটির সদস্য হিসেবে পার্টি ওই এলাকাতে একটা দুর্দান্ত ভূমিকা তিনি নিয়েছিলেন। পরবর্তী সময় আমাদের বিধায়ক কমিটি আকারে ছোট করাতে সে বিজেপি বলেছে নতুনদেরকে সুযোগ করে দিন, আমি লোকালে থাকবো, বিভাগ অর্থ কাউকে নিয়ে নিন। এর আগের টার্ম পর্যন্ত সে বিধায়ক কমিটির সদস্য ছিল কমরেড চুনি শাহ। তার প্রয়াণে আমরা সবাই ব্যথিত, এবং আমি ব্যক্তিগতভাবে এটা এই খবর শোনার পর খুবই খারাপ লেগেছে যে এই বয়সে তাকে হারাতে হবে কোনো ভাবিনি, চলে গেছে, কি করা যায়। সেটা মেনে নিয়ে আমরা সকলে মিলে কমরেড চুনি শাহের প্রতি তখনই আমরা প্রকৃত শ্রদ্ধা নিদর্শন করতে পারবো যে কাজটা সে করে গেছে, সেই কাজটা আমরা যদি সকলে মিলে আমরা করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা নিদর্শন করা হবে। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করো, এই ধরনের একটা ভূমিকা তাদের ছিল। এই ভূমিকাটার মধ্য দিয়ে রানীবাজারে একটা ভালো সংগঠন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম।
এটা পর্যায়ক্রমে লক্ষ্য করা গেল 1988 সালের নির্বাচনে গিয়ে রানীবাজারে দেখা গেল যে নির্বাচনী ফলাফলের মধ্যে তার কিছু প্রতিফলন ঘটেছে, আমাদের শক্তিটা আরো বেশি আমরা সমাজ করতে পারছি। এবং 88 থেকে 93 আবার নতুন করে সেখানে সন্ত্রাস করা হয়েছে, যাতে এই যে আমাদের যে ব্যক্তিটা বাড়ছে, আমাদের যে সংগঠনটা বাড়ছে, যা বিকাশটা করছে, বিকাশটাকে আটকিয়ে দেওয়ার জন্য সেখানে আবার নতুন করে সন্ত্রাসটাকে সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং এখানে রানীবাজারের মধ্যে আসাম পাড়া, এখানে অধিকাংশ আমাদের মুড়ি ভাজা শ্রমিক, একটা ভালো অংশ যারা আগরতলা শহরে মুড়ি সরবরাহ করতেন, এই আসাম পাড়ার মধ্যে একদিকে নিজ শ্রমিকরা যেমন আক্রান্ত হয়েছেন, আসাম পাড়ার মধ্যে যারা আমাদের মুড়ি ভাজা শ্রমিক তাদের মধ্যে একটা অংশ আক্রান্ত হয়েছে। এবং এই অবস্থার মধ্যে কিন্তু সংগঠনটাকে একবারে দুর্বল করতে পারেনি। এবং পরে গিয়ে 93 পরে গিয়ে পরিস্থিতিটা বদলে এবং এখানে আমরা একটা দারুণ সংগঠন তৈরি করতে সক্ষম এবং একটা সংগঠনের শক্তিও তৈরি হয়। লক্ষ্য করে গেছি যেটা রানীবাজারে এই আন্দোলন যখন চলে, লড়াই যখন চলে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে এই নগর পঞ্চায়েত যখন তৈরি হয়, নগর পঞ্চায়েতটা মূলত জোট সরকারের সময় তারা তৈরি করেন। তাদের একটা আভ্যন্তরীণ সমস্যা ছিল এই ওখানে প্রার্থীরা ইত্যাদি নিয়ে, এবং কংগ্রেস দলের মধ্যে সেটা ছিল। এই আভ্যন্তরীণ সমস্যার সমাধান করার জন্য রানীবাজার যেহেতু একটু মিল মালিক এবং প্রচুর মিল এখানে আছে, একটা শিল্প এলাকা, সেটা বিবেচনা রেখে হয়তো তারা সেখানে একদিকে আভ্যন্তরীণ সমস্যাটা সমাধান করা এবং একদিকে এই সেখানে এটাকে নগর পঞ্চায়েত হিসেবে ঘোষণা করেন, নোটিফাইড এরিয়া হিসেবে ঘোষণা করে গোপাল নাথকে সেখানে তার চেয়ারম্যান করা হয়, নোটিফাইড চেয়ারম্যান কমিটি চেয়ারম্যান করা হয়, নোটিফাইড এরিয়া যে কমিটি তার চেয়ারম্যান করা হয়। এবং উনি চেয়ারম্যান হওয়ার পর কিছু কাজ করে এটাকে কেন্দ্র করেও কিন্তু সেখানে তাদের দুই ভাই, একজন ছিলেন নেপাল বাবু, তিনিও কংগ্রেস করতেন, পরবর্তী সময় তিনি সিপিএম এসেছেন, গোপাল বাবুও কংগ্রেস করতেন, তাদের দুই ভাইয়ের মধ্যে এটা নিয়ে সাথে একটা প্রতিদ্বন্দ্বিত হয়, দুজনের মধ্যে অনেক সময় খুব খারাপ জায়গায় চলে যায়। এবং এরপরে গিয়ে নেপাল না আমাদের সঙ্গে চলে আসেন, গোপাল বাবু যে ছোট ভাই নেপাল না আমাদের সঙ্গে আসেন। এবং আমরা যখন 1993 সালে এই রাজ্যে যখন তৃতীয় বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, তখন গিয়ে এই নোটিফাইডের চেয়ারম্যান প্রথম করা হয় চুনিলাল শাহকে। আমরা লক্ষ্য করলাম চুনি সাহা এখানে কাজ করতে গিয়ে বিশেষ করে যারা, কারণ একটা কম্বিনেশনটা এরকম ছিল, একদিক দিয়ে শ্রমজীবী আর একদিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত আর একটা উচ্চ মধ্যবিত্ত কিছু পরিবার ছিল, এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে আমাদের প্রভাবটা বাড়তে শুরু করে। মিল মালিকদের একটা অংশ দেরিতে হলো তারা বুঝেছেন যে না, বামপন্থীরা তো খারাপ না, ওরা থাকলে তো ভালোই, এবং এদের মধ্যে দেখা যাচ্ছে রাজনৈতিক পরিবর্তন করতে শুরু করে। এবং চুনি সাহা এই নগরের যখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এই এলাকাটাকে তৈরি করা, এবং এখানে কিছুই ছিল না, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল ইত্যাদিকে তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা এবং তার অবদান সেখানে ছিল। যদিও এগুলো সরকারি সিদ্ধান্ত, কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে নগরের একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা নগরে নিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যখন এটা নগর পঞ্চায়েতে ইলেকটেড বলি হয়, তাকেই আমরা দায়িত্ব দেওয়া হয় পার্টির পক্ষ থেকে। এভাবে 3টা টার্ম তিনি কাজ চালিয়েছেন, ভালোই চালিয়েছেন যে সময় এই দায়িত্বটা ছিল নগরে। এবং তার সবচেয়ে বড় গুণাবলী ছিল যেটা, মানুষের কথা শুনতেন এবং মানুষের সঙ্গে শুনে সেখানে পজিটিভ দিক থেকে কিছু করা যায় কিনা তার চেষ্টা করতেন, এবং কোনো বিষয় থেকে সেটা দৃষ্টিতে নিয়ে আসতেন, সরকারের দৃষ্টিতে নিয়ে আসা, পাবলিক দৃষ্টিতে নিয়ে আসা, এগুলোকে সমাধান করার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল। রানীবাজার উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে যদি আমরা ভাবতে হয়, তাহলে নিশ্চয়ই তার ভূমিকাটাকে অস্বীকার করা যাবে না, এবং একটা স্বীকৃত ভূমিকা সেখানে ছিল। এই কমরেডটা তিনি যেমনি প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে এই কাজটা করে গেছেন, তেমনি আবার আমরা লক্ষ্য করেছি যে শ্রমিক আন্দোলনকে তৈরি করার ক্ষেত্রে, এখানে শ্রমজীবীদের মধ্যে সংগঠন করে তোলার ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তার ছিল। এবং নিবিড় সম্পর্ক শব্দটা আমি এই কারণে ব্যবহার করলাম, এদের বাড়ি ঘরে যাওয়া, খবর নেওয়া, যোগাযোগ রক্ষা করা, তাদের কথা শোনা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা
ওর সঙ্গে ছিল এবং সবার সঙ্গে একটা ভালো পরিচিতিও ছিল, যেটা তার এই ব্যক্তিগত পরিচিতিতেই সাংগঠনিকভাবে আমরা সংগঠন তৈরি করার ক্ষেত্রে, সিআইটিউ সংগঠন তৈরি করার ক্ষেত্রে, পার্টি বিল্ড আপ করার ক্ষেত্রে যেমন সিআইটিউ গণসংগঠন করছে, সেখানে ইউনিয়নগুলো তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা অবদান ছিল। বিশেষ রিক্সা শ্রমিক এবং মিক্স শ্রমিকদের মধ্যে একটা ভালো ভূমিকা কমরেড চুনিলাল স্যার ছিল। এখানে একটা ভালো কমরেড চুনিলাল স্যার প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করে কয়েকটি বিষয় আমি শুধু আপনাদের সামনে আলোচনা করছি। রানীবাজার ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন যদি কোনো ইতিহাস ব্যক্ত হয়, রানীবাজারকে বাদ দিয়ে দেখা যাবে না। এটা ঠিক যে 60-এর দশকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখানে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অন্যান্য সংগঠনগুলো গড়ে উঠেছিল। ছাত্র আন্দোলনের সঙ্গে ওই সময়ই এখানে শ্রমিকদের মধ্যে সংগঠন, যেটা রিক্সা শ্রমিক এবং মিক্স শ্রমিক, এখানে রাইস মিল ছিল 60টা মতো রাইস মিল। সারা ত্রিপুরাজ্যে সাধারণত ধান যেটা চাউলে রূপান্তরিত করতেন, এই ধান কলগুলো এখানেই ছিল এবং এখান থেকে এটা গোটা ত্রিপুরাজ্যের বাজারটাকে নিয়ন্ত্রণ করা হতো। এই শ্রমিকদের মধ্যে সংগঠন আমাদের গড়ে উঠে 60-এর দশকের শেষ দিকে এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের একটা অংশ যারা ছিলেন, তারা অন্যান্য জায়গা থেকে এখানে এসে নেতৃত্ব দিতেন। যার যার বাড়িঘরে যখন ফিরে যায় একটা শূন্যতা তৈরি হয়। একটা অনভিপ্রেত ঘটনা রানীবাজার বিদ্যামন্দির স্কুলে ঘটার পর ওই জায়গাতে সন্ত্রাসটা চরম আকার নেয় এবং বিশেষ করে যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের একটা ভালো অংশকে তখন মারপিট, ভাঙচুর এই অবস্থার মধ্যে পড়তে হয় এবং আমাদের বিদ্যামন্দিরে যারা শিক্ষক ছিলেন তারও সেখানে স্কুল ত্যাগ করতে বাধ্য হয়। এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মধ্যে একটা বড় সময় গিয়েছে, যে সময়ের মধ্যে আরো 1-2টা সেখানে খুন হয়ে গেছে এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা যেটা, এটা ছিল না রানীবাজারে। মারামারি, রক্তারক্তি, এই ধরনের একটা পরিবেশ 70-এর দশক থেকেই এটা ছিল। এখানে যাতে কোনো অবস্থাতেই আমাদের কমিউনিস্ট পার্টির সংগঠন না করা যায় আর যাতে তৈরি না করা যায়, এবং এর জন্য একটা অংশ যারা ছিলেন, বিশেষ করে মিল মালিকরা একটা সময় এখানকার রাজনীতিটাকে কন্ট্রোল করতেন, এখানকার সমস্ত কিছুকে তারা কন্ট্রোল করতেন। তার সঙ্গে ছিলেন ড্রাই ফিশ যারা ব্যবসা করতেন, এরকম কয়েকজন বড় আড়তদারও ছিলেন। তাদের সম্মিলিতভাবে রানীবাজারটাকে কন্ট্রোল করার চেষ্টা তারা করতেন এবং এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর চেষ্টা হয় যে কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। শুনছিলেন আপনারা, আস্তে আস্তে যখন নতুন করে আবার সেখানে আন্দোলনের বিকাশ করতে শুরু হয়েছে, তখন 1980 সালের দাঙ্গার পর যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, জিরানিয়া মহকুমা, এখন যেটা জিরানিয়া মহকুমা, এটাকে আগে সদর পূর্বাঞ্চল বলা হতো, এই মহকুমা। ওই অবস্থাটাকে কাটিয়ে বেরিয়ে আসার পর নতুন করে সেখানে আমরা লক্ষ্য করছি যুবকদের মধ্যে একটা অংশ আমাদের দিকে আসতে শুরু করেন। ঠিক এইভাবেই 1985 সালে লক্ষ্য করে গেল যে চুনিলাল সাহা এবং তার সঙ্গে একটা গ্রুপ ছিল, এবং এখন যিনি আগরতলা শহরের বিজনেসম্যান ছিল, এখন আছেনও, অসুস্থ যদি তিনি, স্বপন পাল, এবং একদিকে নীল মালিক, সূর্যনাথ সহ বেশ কয়েকজন নীলমালিক, তার একটা গ্রুপ, সংখ্যাটা বেশ ছিল তখন প্রায় 100 কাছাকাছি। এই বিরাট একটা গ্রুপ, তারা কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বামপন্থী আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে। এটা ঠিক যে এই যে ঝাঁকুনিটা দিলেন, এই ঝাঁকুনিটা কংগ্রেসকে ধীরে ধীরে রানীবাজার দুর্বল করতে
সুবিধা হয়ে গেছে এবং আস্তে আস্তে করে নতুন নতুন মানুষ সেখানে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। কি করতে হবে? হারাতে হবে। 24-এর নির্বাচন, এই তো এপ্রিল মে মাসের নির্বাচন হবে, এক দু মাস আগেও হলেও হতে পারে, এটা বিজেপি ঠিক করবে। তো তাদের কথা ছাড়া তো ইলেকশন কমিশন কিছু করবে না, এটা তো মানে মেরুদণ্ডেই যাবে, এটা বলা দেওয়া হয়ে গেছে। আমি তো বললাম একটু আগে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলেছেন, আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে করলো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে এটা আপনার, এটা আমার, এটা তার, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিই। বড় মাঝারি দলগুলো যে তারা বসবেন, আলোচনা করবেন, বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটটা এখানে আনতে হবে। সব টানতে পারবেন কিনা জানি না, হারানোটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টানতে হবে। আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করলো যে ইয়েস, দিস ইজ দ্য মেথড, দিস শুড বি দ্য প্রসিডিউর ডিসাইডেড। তারপরে কি? জনজীবনের যে মূল সমস্যা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে যাচ্ছে, চাহিদা কমছে, উৎপাদন কমছে, কারখানা বন্ধ হচ্ছে, লকআউট হচ্ছে, লে অফ হচ্ছে, বেকারি বাড়ছে, রেকর্ড 50 বছরে তছনছ করে দিয়েছে। এরকম জায়গায় এই বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা না বলি, যে ঘুরছে মানুষগুলো না, আমাদের জন্য আপনারা কি করেছেন, কেন মানুষ ঘুরতে যায়, এগুলো নিয়ে তো যেতে হবে, বিকল্পটা কি আমাদের কথা বলতে হবে। আর সঙ্গে এই যে সংবিধান থেকে আরম্ভ করে গণতন্ত্রের বিরুদ্ধে যে স্বৈরাচারী আক্রমণ, একদলীয় শাসন কায়েম করার ফেসিস্ট ছিল যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বলতে দুটো মিলে চলুন আমরা মাঠে যাই। কালকে রাজি হয়েছে। কে বলছে প্রথম থেকে? এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের পক্ষে। না দেখা যাক, চিন্তা করি আর কবে চিন্তা করবেন, আর তো 2 মাস পরে ভোট, চিন্তা করতে থাকুন, আপনারা চিন্তা করুন, আমরা আমাদের এখানে যাবো। তখন কি না, আমরা সবাই একসাথে যাবো। 8টা-10টা মিটিং দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নটা কি, আমরা পার্লামেন্টের শক্তি বড় না, রাজ্যের জামাতের সরকার নেই, মানুষের জন্য তো আমরা ভাবি। আমরা তো শুধু আমাদের দলের জন্য ভাবি না, দেশের জন্য, মানুষের জন্য। এই ভাবনা থেকেই এই গঠনমূলক কথাগুলো, এগুলো 28 পার্টিতে গ্রহণ করেছে। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রমহিলা পশ্চিমবাংলার তিনি যে প্রধানমন্ত্রী, কে হবেন তার নাম ঘোষণা করবে। আরে অদ্ভুত, তার আগে 3 দিন নিয়ে গেছে, তার নাম তাদের লোক, এগুলো সব পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ? এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এত অভিজ্ঞতা কার আছে? তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, এর আগে 3 বার কেন্দ্রের মন্ত্রী। ঠিকই তো, তিনি হোয়াট নট, তিনি কখনো বিজেপি, কখনো আরএসএস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এক পরিচয় হবেন তিনি না। ঠিকই তো আছে, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি কিছু বলছেন না। এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন, অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান, তখন জিজ্ঞেস করলো আপনার নাম, বলছে যে না না, এগুলি ভোটের করে আমরা ঠিক করবো, কারণ এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। ফেস, তখন ফেস হচ্ছে 28 পার্টি, সঙ্গে আরো নতুন পার্টি আসলে তাদের যুক্ত হোক, এই সবার ফেসে আমাদের ফেস। হঠাৎ করে দেখা গেল, আগের দিন বললেন এগুলি ভোটের করে ঠিক হবে, মিটিং যখন মাঝে মাঝে একটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, এগিয়ে যাবে, পজিটিভ মুভ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে বলছে সিদ্ধান্ত নিয়ে আপনারা সবাই যার যার রাজ্যে বসুন, বসে আলোচনা করুন, কে কোন আসনে লড়বেন না লড়বেন, যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো আমাদের কাছে আনবেন, আমরা সবাই মিলে নেতৃত্ব আলোচনা করে সাহায্য করার চেষ্টা করব। একটার পর একটা প্রসেস করে হঠাৎ করে বললেন আমার একটা প্রশ্ন হচ্ছে। আমি তো প্রথম মানে এটা যেমন মানে ইয়েতে ফেসবুকে দেখছি, ব্যাপারটা কি, এবং তার সঙ্গে কাকে জল করলেন, দিল্লির মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ওনাকে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি, তিনি তো মানে পেছনে বলা অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করো। এই ভোটগুলো পারলে তখন মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে যান, বলছেনটা কি, আগে জিতু তারপরে প্রধানমন্ত্রীর কথা ভাবুন, ভোটটা আগে করুন না। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা বলতে? এবং বাইরে তো আমি দেখলাম সবার ধারণা হচ্ছে এটা সবাই সমর্থন করেছে, সবাই বিরোধিতা করেছে, বলে এটা কে আলোচনা হচ্ছে? আগে ঠিক হয়ে গেছে, ইলেকশন ফার্স্ট অ্যাচিভ ইউর মানে মেজরিটি, then you sit together and final who will be this prime minister of India.
এখন এই আলোচনা এগুলো তো মনে হচ্ছে ভেতর থেকে এই মানে সুতা কাটার একটা চেষ্টা, ষড়যন্ত্র। কেউ কেউ বলতে শুরু করেছেন, অস্বীকার করা যাবে না, এই অনেক কিছু ঘটবে। কিন্তু মূল কথা কি, মাসেস চাইছে না বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। বলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার যে প্রবণতা, এটাকে সংহত করতে হবে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে। এবং এই যে কাজটা, এই কাজের মধ্যে দিয়ে আমরা জমির প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আমাদের এখন কি হচ্ছে, আগামী 25 তারিখ মিছিল হবে। কিসের মিছিল? আরএসএস এর নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদের সাথে মানে যোগাযোগ রেখেই সম্ভবত, কিন্তু তারা 25 তারিখ মিছিল করবে না। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে ট্রাইবেল বলা যাবে না, তারা কোনো রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই। সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই ভিত্তিতে আইডেন্টিফাই করছে। শিডিউল মিনস হোয়াট? এটা একটা তালিকা, তালিকার মধ্যে এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না, হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে। সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন, আন্তর্জাতিক উৎসব এটা। যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে, সারা পৃথিবীতে গেলে দেখা যাচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে। সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে স্লোগান দেবে, অর্থের প্রভোকেশন। এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই একটা নতুন তৈরি করার সংগঠন, যেমন আপনার গত এডিসি মিটিং থেকে, এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলাম এই বিজেপিকে সরকার টিকে থাকতে কিভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে। এটা করে তখন পারছে না, ভুল যখন বাঁধছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মতো যখন মোহমুক্তি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবাল রাইভেলরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করো। এটাই তো লাইন বিজেপি, এটাই লাইন আরএসএস, এটাই ফেসিবাদের দৃষ্টিভঙ্গি। এটা বুঝতে হবে। এই নতুন কায়দাতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের মধ্যে বুঝিয়ে রাখার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া হবে। এটা তো আমরা কয়েকজন মেনে নেওয়া যাবে না বললে হবে না, মানুষকে জড়ো করতে হবে। এই জড়ো করার কাজটা ত্রিপুরা আমাদের করতে হবে, লঞ্চাটা কাঁধে নিয়ে। এরকম জায়গায় তুমি যদি বেঁচে ঘরেও থাকতেন, মিটিংয়ে নাও যেতেন, এই প্রশ্নে আমরা এখানে কিছু করতে চাই, আপনার কি পরামর্শ? এই পরামর্শটা সহায়ক হতো, তাকে আমরা দিয়েছি। এখন তো চুপ ছিললে চলবে না, চোখের জন্য বুক ভাসালে চলবে না। এটা মনে রেখে, যেটা আমি আগে বলেছি, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সাথে, রাজ্যের সাথে দুটো সম্পৃক্ত আমাদের কাজের গতি অনেক বেশি বাড়াবে। বিশেষ করে আমি জেনারেল পার্টির নেতৃত্বকে এখানে লক্ষ্য করছি, রানীবাজারের কমরেডরা এখানে আসছেন, তাদের উদ্দেশ্যে নিজের পায়ে দাঁড়ান, নিজের কবরের শক্তি মানে বাড়াবার চেষ্টা করুন। কি হচ্ছে, কি দেখা যাচ্ছে? একটা অংশ ওখানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে না, আগরতলায় করে। এই মিটিংটা রানীবাজার করতে বলে খুব ভালো হতো, কিন্তু করলে আপনারা যারা এসছেন তার 4 ভাগের 1 ভাগ সেখানে যেতে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা আসছেন, পত্রিকা কিনছেন, পয়সা দিচ্ছেন, পার্টিকে চাঁদা দিচ্ছেন, প্রকাশ আসতে পারছেন না। আরেকটা অংশ কি বলছেন, একটু অপেক্ষা করুন, দেখি না। প্রথম করলেন 23-এর নির্বাচন, দেখবেন তো হলো না। এখন হচ্ছে 24-এর নির্বাচন, এটাও যখন হবে না, তারপর কি বলবেন, সমাজতন্ত্র দেখবেন নাকি? সুবিধা হবে। এরা গাছেরটাও খাবে, তলারটাও পোড়াবে। এরা বামফ্রন্ট সরকার থাকার সময় যেমন সুযোগ নিয়েছে, এখন সুযোগ সন্ধানের দৃষ্টি দিয়ে শাসন ক্ষমতা যারা আছেন তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে যোগাযোগ রক্ষা করে আর কি সুযোগ নেওয়া যায়। আবার পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা, মাঝে মধ্যে চাঁদা টাদা দিচ্ছেন, মেম্বারশিপ রিনিউ করছেন, লেবির টাকা এদিক সেদিক করে সপ্তাহ হিসাব না দিয়ে কিছু দেন, একটু ছুঁয়ে রাখি। যদি কোনো কারণে আবার সরকার চলে আসে, তখন
আমাদের যাতে মানে ছুড়ে ফেলতে না পারে। এদেরকে ছাড়ুন তো, কত এদের পেছনে খুব ছুটবেন, সময় কেন নষ্ট করছেন? এটা করবেন না, পরিষ্কার বলছি। যারা করছেন সব নিয়ে ঠিক আছে, ওখানে মিছিল করতে পারছেন, অফিসটা করতে পারছেন, এখানে শুরু করছে যোগাযোগ ব্যবস্থা কি করতে হবে বলুন তো, কি করতে পারি বলুন তো? এদেরকে নিয়ে নতুনদের আনার চেষ্টা করুন। তাদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করার দরকার নেই। কেন তাদের পেছনে ঘুরে আপনি সময় নষ্ট করবেন? আর কত করলেন তো সব হচ্ছে। এটাও বুঝতে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে কাজে এগোতে হবে। সবাই কিন্তু বেশি হাতে নেয়, এখন গা ছাড়া দিয়ে নামতে হবে। পরিস্থিতি 18 পর যা ছিল 30 পর তা, দেশের অবস্থা সেই জায়গায়। কালকের মিটিংটা একটা ইঙ্গিত, এটা মাথায় রাখতে হবে। এর মধ্য দিয়ে চুনির প্রতি আমরা আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, নিদর্শন আমরা স্থাপন করার চেষ্টা করি। এই কথাগুলো বলে বিক্রি করছে, কিরকম বিক্রি হয়? বাচ্চাকে নিয়ে মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সেখান থেকে বাচ্চা মা বাবার কাছ থেকে টেনে নিয়ে নিজেই তুলে ধরছে। এই করে করে 45 মিনিট যাওয়ার পর হাঁপিয়ে উঠেছে। তারপর তার যে গাড়ি, সরকারি গাড়ি, সেটাতে উঠেছে। এই পুলিশই তাকে আবার অ্যারেস্ট করে পাইলটিং করে নিয়ে গেছে। এই জিনিস চলছে। এগুলো কি এমনি হচ্ছে মনে করলে কিন্তু ভুল হবে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা সাহস পাইলে এগুলি করতে। কিন্তু 11 দিনের জাতীয় সড়ক যাওয়া বলব, রাজ্যপাল ছোট নাটা করে ত্রিপুরার বাইরে, তার বাড়িতে বসে আরএসএস বিজেপির লোকরা তাদের দলীয় অফিসের মতো বানিয়ে এখান থেকে ষড়যন্ত্র করে এই আন্দোলনটাকে চালাবার চেষ্টা করছে, কি করে বামফ্রন্ট সরকারকে বেকায়দা তুলতে পারে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করতে, আপনি রাজ্যপাল তো, কোথায় আছেন? আমি কলকাতায়। কি করছেন আপনি? আপনি তো পশ্চিমবাংলার রাজ্যপাল, আপনি জানেন ত্রিপুরায় কি চলছে? আমি শুনেছি তো। আপনি শুনেছি মানে আপনি আসছেন না কেন? আপনাকে তো আসতে হবে, আজকে সন্ধ্যার মধ্যে আপনাকে এখানে আসতে হবে, নাহলে আমরা পাবলিকলি বলতে বাধ্য হবো আপনার সঙ্গে। এই তো পরিস্থিতি। তাহলে এই যে ঘটনাগুলো বলছে, এগুলি হচ্ছে ফেসিস্টিক নূতন ফর্ম। 50, 55, 60 বছর আগে যে ফেসিস্ট ধরনটা ছিল, আক্রমণের যে চেহারাটা ছিল, আজকের পরিস্থিতিতে ব্যাপারটা এরকম হয়ে মনে করার কোনো কারণ নেই। আধুনিক বিশ্বে ফেসিবাদও এই আধুনিক পদ্ধতিতে ফেসিস্ট আক্রমণগুলি সংগঠিত করার চেষ্টা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা এখন দেশকে থেকে বের করে না আনতে পারলে ত্রিপুরাকে তো বের করা কঠিন হবে। এই পরিস্থিতিতে গতকালকে 28 দলের মিটিং হয়েছে দিল্লিতে। অনেকের সন্দেহ ছিল এই 5 তারিখে নির্বাচনের ফল বেরোবার পর বোধ হয় এই 28 পার্টি নাও আসতে পারে, কিন্তু দেখা গেল 28 পার্টি এসছে। আরে 5 তারিখে নির্বাচনে কি হয়েছে? আপনারা 3টা জায়গায় জিতেছেন, বাকি 2টা জায়গায় গোহারা হেরেছেন, তেলেঙ্গানায় হেরেছেন, মিজোরামে প্রার্থী দিতে পারলেন না, মারাত্মক একটা ভোট পেয়েছেন, ঘটনা দাও না। যাদের সঙ্গে লড়াই হচ্ছে সামনাসামনি, ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। ফলটা ভালো হতে পারতো কংগ্রেসের যদি মানে একা চলার চেষ্টা না করতেন। এটা তাদের ত্রুটি, তাদের ভুল। তো তারপরেও যেটা দেখা গেছে 18টি নির্বাচন হয়েছে রাজ্যগুলোতে বিধানসভা, তাতে কংগ্রেস যে ভোট পেয়েছিল, এই সরকার তৈরি করতে না পারলো, তাদের ভোট কমেনি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে তারা জিতবে কি করে? তাদের ভোটটা বাড়লো কি করে? ওই যে সমঝোতা করলো না, কংগ্রেস বাদ দিয়ে, বিজেপি বাদ দিয়ে বাকি যে দলগুলো, সেই দলগুলো প্রভাব বিস্তার করতে পারলো না, তাদের ভোটের ভালো অংশ বিজেপিতে গেল। এটা স্থায়ী নাকি? এটা স্থায়ী না। এই আপনার টেলিগ্রাফ পত্রিকার মধ্যে একজন অর্থনীতিবিদ এই ভোটগুলোর অ্যানালাইসিস করে একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি বলেছেন, দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে যারা জেতে, এরপরে যখন লোকসভা নির্বাচনে তারা জিতলেও তারা লোকসভায় জিততে পারে, যারা হারেন দেখা যায় তারাই লোকসভায় জিতে যাচ্ছে। এটা হতে পারে, এটা ঘটনা তথ্যের দিক থেকে সঠিক। বঙ্গাদের ভেঙে যাচ্ছে, কি হলো 5টা জায়গায়, এটা তাদের কাছে অনেকটা মগরধ্বজের মতো হলে হতে পারে। আমি ব্যাপারটা ওইভাবে দেখছি, কিন্তু ইতিহাসের তথ্য দিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলতে শুরু করছে, কোথায় ইন্ডিয়া? আর ইন্ডিয়া না, এই তো এই যে 5টা নির্বাচন, কোথায় ইন্ডিয়া? ইন্ডিয়া ছিল না। আর কংগ্রেসের থেকে বলা হয়েছে এখানে ইন্ডিয়ার তো কোনো অস্তিত্ব নাই, ঠিকই তো, এখানে অন্যদের সঙ্গে গিয়েছিলাম, এটা কিছু না, এটা আতঙ্কভরি একটা অবস্থা। এটা অনেকের মধ্যে প্রশ্ন করেছিল। কালকে তো দেখা গেল 28টা পার্টি গেছে, একদম সবাই বুঝতে পেরেছে
দেশের অস্তিত্ব যদি রক্ষা করা না যায়, গণতন্ত্র যদি রক্ষা করা না যায়, সংবিধান যদি রক্ষা করা না যায়, তাহলে পরে দলটা কি করে রক্ষা করবে? এটা তো কমিউনিস্ট পার্টি না। আজীবন বেআইনি থেকে কাজ করে যাবে লাল ঝান্ডা লুকিয়ে বুকের মধ্যে রেখো মানুষের জন্য। পরাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে যে কংগ্রেসের নেতৃত্ব মেনে স্বাধীনতা সংগ্রাম করলো, সেই কংগ্রেস সরকারে বসে 48 সাল থেকে এই কমিউনিস্ট পার্টিকে আবার সেখানে নিষিদ্ধ করে দিল। ব্রিটিশের আমলে করেছে সে স্বতন্ত্র কথা, কংগ্রেসে তো করলো, সরকার বসেই তো করলো। 47 সরকারে বসলো, 48 সেখানে তাকে নিষিদ্ধ করলো। এই অভিজ্ঞতা নিয়েই তো কমিউনিস্ট পার্টি কাজ করছে। অন্যদের ক্ষেত্রে এরকম না, তারাও ভয় পাচ্ছে। এদেরকে হটাতে হবে। কারণ যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, এখন এই 28 পার্টি একসাথে এই স্লোগান দিচ্ছে। কালকের মিটিং এ কি হলো আমি রাতেও লক্ষ্য করছিলাম, আজকে সকালে দেখলাম পত্র পত্রিকায়, প্রশাসনিক কোনো কাজে তার হস্তক্ষেপ করার সুযোগ নাই। তিনি বড় জোর মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর দিক থেকে সৌজন্য, এটা রাজ্যপালের সঙ্গে কথা বলুন প্রতি মাসে অন্তত একবার বা 2 মাসে একবার। রাজ্যপাল যদি মনে করেন কোনো বিষয়ে কথা বলবেন, খবর দেবেন, উনি আসবেন। এর বাইরে মন্ত্রিসভা থেকে যে ফাইল তার কাছে যাবে, ফরমালি এগুলো অ্যাপ্রুভাল দেওয়া যায়, তার কোনো কাজ নাই। তিনি যদি বেড়াতে চান, রাজ্যের কোনো জায়গায় দর্শনীয় স্থান দেখতে চান, সেটা আলাদা কথা। এখন কি হচ্ছে, আরএসএস এর কট্টর যারা জবু ধবু হাঁটতে পারে না, শয্যাশায়ী, আমাদের ত্রিপুরা কি ছিল কিছুদিন আগে রাজ্যপাল, কেউ দেখা করতে পেরেছে? আমি আমার কথা বলছি, বিরোধী দলের নেতা 20 বছর লাগাত হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ব্যক্তি মালিক বলে বলছি না, মানিক সরকার বলে বলছি, আরে যেই বাড়িতে আপনি আছেন এটা তো এই সরকারই তৈরি করে দিয়েছে, তার সঙ্গে দেখা করতে আসলে সৌজন্য বুঝলেন বলে বিছানা থেকে উঠতে পারছে না, কানে শোনে না, এবং তার সঙ্গে যে ভদ্রলোক তাকে সাহায্য করছেন সেও 4 জন, তার চাকরি যায় না, আজীবন চাকরি করছে, ওখানে সে আছে। আবার আমি ডায়লগ বললাম, কেমন না স্যার, তিনি তো উঠতে পারেন না, চোখ খুলতে পারেন না, কানে শোনেন না, আমি খাওয়া দাওয়া করে কি করে, ওষুধ কি করে খায়? আপনারা যে ওষুধ খাওয়াচ্ছেন বলে আমরা খাওয়াচ্ছি, আপনারা মানে রাতের ওষুধ দুপুর বেলা দিচ্ছেন না, এটা তিনি কি করে বুঝবেন? আর কিছু কথা বলেন, বিরোধীদের সঙ্গে কথা বলেন, শাসক দলের উদ্দেশ্যে কথা বলেন, দল গ্রহণ করবেন। এদেরকে রেখেছে কট্টর আরএসএস। এখন বিরোধী রাজ্যগুলোতে পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, আরএসএস পন্থীদের রাজ্যপাল বানিয়ে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মাথার উপর দিয়ে ছোড়াবার চেষ্টা করছে। মামলা হচ্ছে, দিল্লি সরকার মামলা করেছে, তামিলনাড়ু সরকার মামলা করেছে, কেরালা সরকার মামলা করেছে, এরকম 3-4টা রাজ্য মামলা করেছে। ঠিক কাণ্ড, বিধানসভায় পাস করিয়েছি বিল, জনস্বার্থবাহী। এই বিল আমাদের হাতে না আসলে এটাকে কার্যকরী করতে পারছি না। আমরা বহু কষ্ট করে টাকা পয়সার ব্যবস্থা করেছি, রাজ্যপাল তার উপর বসে আছেন। কতদিন রাজ্যপাল বসে থাকবে? রাজ্যপালের যদি কোনো বক্তব্য থাকে তিনি পাঠাবেন, আপনারা যে আইনটা করলেন এটাতে এই জায়গাটা ঠিক হচ্ছে না, মনে হয় দেখা দরকার আছে, সংশোধন করুন। ফির আমাদের কাছে ফাইলটাও ফেরত পাঠাচ্ছেন না, স্বাক্ষরও করছেন না, চেপে বসে আছে। কি ব্যাপার? এটা তার পৈতৃক সম্পত্তি নাকি? এই জায়গায় মামলা হচ্ছে। এই মামলা যখন হচ্ছে, রাজ্যপালের মাথা খারাপ হয়েছে। দেখছেন তো কেরালা রাজ্যপাল কি করছে? পাগলামি করছে, একেবারে পরিদর্শন পাগলামি। বাধ্য হয়ে আমাদের পার্টি পলিটিক্যাল তরফ থেকে গত পরশুদিন স্টেটমেন্ট করে বলতে হয়েছে এই লোকটা রাজ্যপাল থাকার কোনো মানে অধিকারই নেই, যোগ্যই নেই, অযোগ্য, ইমিডিয়েটলি তাকে সব। আমি পত্রিকা পড়ছিলাম, আজকেই পড়ছিলাম, পরশুদিন সম্ভবত সে কোথায় বেরিয়েছে, কেউ তার সঙ্গে কথাবার্তা বলো না, হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেল। পুলিশকে বললো তোমাদের দরকার নাই, আমি একলাকি যাবো, হাঁটতে শুরু করেছি। 45 মিনিট হেঁটেছে রাস্তায়, কেউ তার কাছে আসছে না, কারণ তার বিরুদ্ধে এই যে অপকর্মগুলি করছে ব্যাপক প্রচার হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেরালার মন্ত্রিসভা, তাদের যে আপনার বিধানসভাগুলো আছে, প্রত্যেকটা বিধানসভায় যাচ্ছেন, যাওয়ার আগে 15 দিন আগে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা বক্স করে দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীরা আসছেন, জনগণের সঙ্গে মিলবেন, আপনাদের কি সমস্যা, কি করতে চান এই এলাকাতে, আপনারা কাগজে লিখে দিয়ে দিন। মন্ত্রীরা ওখানে যাওয়ার পরে আগে কাগজগুলি পড়ে তালিকা তৈরি করে, তারপর মানুষ যখন এক জায়গায় মিলেন, সেখানে তাদের কাছ থেকে শোনেন আপনারা যা যা বলেছেন এগুলো পরীক্ষা করে দেখেছি, এটা আমরা করবো, এটা আমাদের একটু অসুবিধা আছে, এটা করতে সময় লাগবে, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এই স্পষ্টীকরণ
এই কাজ যখন করছে ব্যাপক সারা, লাখে লাখে মানুষ মানে কেরালার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বেরিয়ে আসছেন এবং মন্ত্রীদের আহ্বানে সাড়া দিচ্ছেন। বিরাট বিরাট সভা হচ্ছে। রাজ্যপালের মাথা খারাপ হয়ে গেছে। পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, তাকে পাঠিয়েছে বাছাই করে। সে আরএসএস কিনা জানে না, সে মুসলিম অংশের মানুষ। এখন তো মুসলিম অংশের মানুষও আরএসএস করে, হতে পারে ক্ষমতার আকাঙ্ক্ষা, মাথা খারাপ হয়ে গেছে। এখন এই পাগলামি করছে। সে 4টা না 5টা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনার সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে আরএসএস এর লোক। এদের তালিকা কেউ দেয়নি। ছাত্ররা বিক্ষোভ করছে, আমরা ভিসি চাই, আমরা তো আরএসএস এর লোক চাই। কি করছে? সমস্ত জায়গায় পোস্টার। সে কোন বিশ্ববিদ্যালয়ে গেছে, পোস্টার ছিড়িয়েছে পুলিশকে দিয়ে। এই পোস্টার যারা লিখবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরো পাগল হয়েছে ছাত্ররা, ভীষণ ভাবে ক্ষুব্ধ। এই সমস্ত কিছু মিলে সে নিজে এখন হাত পাগল। রাস্তায় 45 মিনিট পর্যন্ত হেঁটেছে, কেউ তার কাছে আসছে না। পাস করে নিয়েছে মানে এই সেশন চলাকালীন সব। কি হলো? নতুন আইন এনেছে, প্রধানমন্ত্রী থাকবেন, আপনার পার্লামেন্টের বিরোধী দলের নেতা থাকবেন এবং চিফ জাস্টিস থাকবেন না। কে থাকবেন? এখানে সরকার যারা চালাবেন তাদের মন্ত্রিসভার একজন সদস্য থাকবে। তাহলে কি দাঁড়ান? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য, তারই পছন্দের লোক। আরেকজনকে বিরোধী দলের নেতা। এই 3 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? তারা 2 জন। এখানে যদি কোনো বিতর্ক হয়, ভোট হবে, তাহলে এই 2 জনই পাস করিয়ে দেবে। এখানেই শেষ না। এখন এই যে চিফ জাস্টিস কে হবে বা এই যে নির্বাচন কমিশনের কথা বলছি, তাতে কারা কারা আসবে তার জন্য একটা বাছাই করা একটা কমিটি হবে। এই কমিটি একটা নামের তালিকা পাঠাবে, কি ধরনের লোকজন তাদের থাকবে। এবং এটা এতদিন কি ছিল, এটা একটা প্রশাসনিক কমিটি তৈরি করে দেওয়া হতো, দিয়ে অফিসারদের গুলো গাইডলাইনটা মাথায় রাখতো। তারা বিভিন্ন দিক থেকে দেখে শুনে সেখানে নাম পাঠাতেন। এর ভিত্তিতে ওই যে 3 জনের কথা বলা হবে, তারা আলোচনা করে সেখানে চূড়ান্ত করে সেটা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতেন। রাষ্ট্রপতি তো রাওয়াসাল ফিগারেটিভ হ্যান্ড, সে কোনো সিদ্ধান্ত নিতেও পারবেন, বাতিল করতে পারেন, স্বাক্ষর করার মালিক। এই জন্যই তাকে ফিগারেটিভ হ্যান্ড বলে, স্বাক্ষর করে। এখন এখানে এই যে 3 সদস্য যে কমিটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, তার আগে যে নামের তালিকা, এই নামের তালিকা তৈরি করার জন্য এই প্রধানমন্ত্রীর পছন্দের মন্ত্রিসভার সদস্যরা তারাই বসে নামের তালিকা তৈরি করবেন। বুঝতে পারছেন? এবার তালিকা তৈরি থেকে আরম্ভ করে চূড়ান্ত করা সবটা শাসক দল ক্ষমতাবাদ দল। ভোটটা থাকলো কিছু। আপনারা মনে করছেন আমরা ত্রিপুরায় শুধু ভোট দিতে পারছি না? আগামী দিন আসছে, সারা দেশের মানুষের ভোটের অধিকার সংখ্যার করে যাবে। এই যে জায়গা, এটাকে আপনি কি বলবেন? বিচার ব্যবস্থা সর্বশেষ জায়গা, যখন কোথাও কোনো বিচার পাচ্ছেন না, কথা কেউ শুনছে না, তখন মানুষ ওখানে যেতে বাধ্য হয়। নিরপেক্ষ কিসের নিরপেক্ষ? শ্রেণী বিভক্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো জিনিস নিরপেক্ষ নয়। বুঝতে চান, আমরা বললে বলার চেষ্টা করি আপনারা কমিউনিস্ট একটু বাড়িয়ে কথা বলেন, কেমন না? আসলে এটি বাস্তব না। একটু গভীরে যান, তাহলেই দেখবেন নিরপেক্ষতা এটা ওই সাপের গায়ে ছোলমের মতো। এটা যখন ফেলে দেয় তখন আসল সাপের গায়ে চামড়াটা বোঝা যায়। এখন এই জিনিসটা হচ্ছে সুপ্রিম কোর্টে 34টা পোস্ট আছে বিচার, এগুলি পূরণ করতে চাইছে না। এবং রাজ্যে রাজ্যে যে হাইকোর্ট গুলো আছে, তাতে চিফ জাস্টিস এবং এই হাইকোর্টের জাজ কে হবেন, এটা এখানকার একটা কমিটি আছে, তারা ঠিক করে পাঠান সুপ্রিম কোর্টের যে সিনিয়র যারা চিফ জাস্টিসের নেতৃত্বে, তারা এগুলো দেখে ঠিকঠাক করে ফাইনাল করে। এগুলো করছে না কেউ। এগুলি নিয়ে এতদিন মাথা ঘামাতো না, বিজেপি সরকার এগুলো নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। এবং মাসের পর মাস, বছরের পর বছর চেপে রাখছে। অর্থাৎ
পছন্দের লোকদেরকে বসাতে পারছে না। হচ্ছেটা কি? এটাই তো ফেসিস ছিল। রাজ্যপাল এটা ঠিক শাসক দলই বাছাই করে, স্বরাষ্ট্র দপ্তর বাছাই করে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তো বাছাই করে না। রাজ্যপালদের কাজ কি? আমি তো বললাম, রাষ্ট্রপতির যেমন মানে রাবাস্টাম, রাজ্যপালের রাবাস্টাম, এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে এক সময় রাজ্যপাল পদটা থাকবে কেন, এটা তো সাদা হাতি, শুধু শুধু তার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে প্রতি মাসে। কি কাজ? কেন থাকবে? এটা তুলে দাও, এই পয়সাটা এই রাজ্যের সরকারটাকে খরচ করতে দাও উন্নয়নের জন্য, এবং এই খরচের সবটা রাজ্য সরকারকেই বহন করতে হয়। কত কিছু মানে খরচ, রাজ্যপাল বেরোবে বলে ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করে কি বাকি নেই সব তার পেছনে পেছনে ছুটতে শুরু করে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হোয়াট নট, পয়সা কাজ। বাড়িতে অতিথি আসতে পারে, খাওয়ার পয়সা এ হোক সরকারের। আমি এগুলো বলছি সংক্ষেপে। এদের কাজটা কি? বছরে একটা বক্তৃতা করবেন, প্রত্যেক ইংরেজি বছরে প্রথম বিধানসভার যে অধিবেশন হবে, মন্ত্রিসভা তৈরি করে দেবেন বক্তব্য, সেটা তিনি পাঠ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ফরমালি তার কাছে পাঠাবেন, ক্যাবিনেট এটা দেখবেন। এই দাড়ি কমায় এদিক সেদিক কিছু পরিবর্তন ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি করেন, এটা যদি পাঠান, মন্ত্রিসভা যদি বলে যে না আপনার সঙ্গে আমরা একমত না, আমরা যা পাঠিয়েছি এটাই থাকবে, তার কিছু করার নাই, এটাই তাকে চোখান বন্ধ করে করতে হবে। দিস ইজ দ্য সিস্টেম। প্রথম যখন এই খবর আসলো, আমি সেলফোনে দেখছিলাম, আমার প্রথম বিশ্বাস হলো এটা কিন্তু ভুল খবর। তারপরে সারাদিনে কয়েক ঘন্টার মধ্যে যখন দুবার তিনবার চারবার দেখছি, দেখা যাচ্ছে একই জিনিস রিপিট করছে, তারা তার থেকে বিশ্বাসের ভিত্তিতে তৈরি হলো। তারপর পত্র পত্রিকার আলাপ আলোচনা নিয়ে হচ্ছে, কোথায় চলে যাচ্ছে আমরা? বিরোধীদের কথাই বলতে দেবে না, এবং তাদের অনুপস্থিতিতে একটার পর একটা জনবিরোধী অগণতান্ত্রিক স্বৈরাচার আইন তারা পাস করিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুধু অবাক হয়ে যান, ব্রিটিশ আমলে আমাদেরকে পোস্টাল ছিল, চিঠি, তারপরে আপনি যে জিনিসপত্র প্যাকেট করে পাঠাতেন, পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাতে পারতাম। এগুলো কিন্তু পোস্টাল স্টাফে খুলে দেখবার কোনো অধিকার নাই। ইভেন যে পোস্ট কার্ডের চিঠি, ঠিকানা ছাড়া অন্য জিনিসের প্রতি নজর দেওয়া উচিত না। এখন যিনি পোস্ট কার্ড বিলি করছেন বাড়িতে গিয়ে, তিনি পড়ছেন কি পড়ছেন সে স্বতন্ত্র কথা, কিন্তু খামে ঢোকানো কোনো চিঠি, পার্সেল করে পাঠানো কোনো জিনিস, রেজিস্ট্রি করে পাঠানো কোনো জিনিস, এগুলো খোলা যায় না, গোপনীয়তা। এই আইনটা পর্যন্ত সংশোধন করেছে, এই গতকাল যেটা পাস করে নিয়েছে বিরোধী দলের সদস্যদের সংখ্যা কমিয়ে নিয়ে রাজ্যসভা এবং লোকসভা। এর মধ্যে আপনার এখন আরো নতুন নতুন তিনটা, এটা মানে অত্যন্ত বিপজ্জনক আইন। গ্রেপ্তার, সেখানে বেল পাবে না, বিচার নাই, এই ধরনের আইন ব্রিটিশের আমলে যেটা তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে লড়াই চলছিল, পার্লামেন্টে যখন এই আইনে কাউকে গ্রেপ্তার করে জেলখানায় পচিয়ে মারার চেষ্টা করছে, এর বিরুদ্ধে যখন তার উকিল কথা বলতে যাচ্ছে, সুপ্রিম কোর্টের আমাদের বিচারকরা বলছেন এই আইনটা কেন আছে, এখন স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে কেন এই আইনটা থাকবে। এখন এই আইন নাম পাল্টে বিজেপি সরকার নতুন জিনিস যুক্ত করে যেভাবে উপস্থিত করছে, সেটা ব্রিটিশের আমলের তৈরি করার আইনের চাইতে আরো খারাপ। এটা উপস্থিত করেছে এই আজকালের মধ্যে দেখবেন এটা পাস করিয়ে নেবে। এবং আমরা লক্ষ্য করছি পত্র পত্রিকা বলছে বিরোধীদের কন্টেস্ট স্তব্ধ করা, অন্যদিকে তাদের অনুপস্থিতিতে তারা থাকলে পরে এই পাস করতে দেবে না, ভোটের যুগে হয়তো পারবে না, হই হুল্লোড়ি করে কোনো মতেই এটা পাস করতে দেব না, এরকম পরিমণ্ডল তৈরি করলে পরে পাস করা কঠিন হতো। এই জায়গায় তাদের সংখ্যা কমিয়ে কন্টেস্ট স্তব্ধ করে রেখে যখন খুশি তখন এই আইনগুলি পাস করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। লক্ষণটা কি? এটা শাসকের শক্তি না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না, অশ্রদ্ধা, ভীতি, নিজেদের শক্তির উপর তারা আস্থা হারিয়ে ফেলছে।
জনগণের উপর বিশ্বাস রাখতে পারছেন না। গণতন্ত্রের উপর আক্রমণ করে স্বৈরাচারী মনোভাব নিয়ে এই ধরনের কালো আইন, বর্বর আইনগুলি যখন শাসক দল হাতে তুলে নেয়, তখন বুঝতে হবে জনগণ তাদের উপর আস্থা হারাচ্ছে এবং তারও জনগণের উপর আস্থা হারাচ্ছে, অথচ ক্ষমতায় থাকতে চায়। সেই কারণে এই কালা আইন, বর্বরচিত আইনগুলি হাতে নিয়ে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটা শক্তি না, দুর্বলতার লক্ষণ। আমরা যে ফেসিস্ট বলছি, অনেকে আমাদের সামনাসামনি জিজ্ঞেস করতে সাহস না করে বলতেন ফেসিস্ট ব্যাপারটা বল কি? ফেসিস্ট ব্যাপারটা এটাই, ভোট আছে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না, আপনার ভোট অন্যরা দিয়ে দিচ্ছে। তারপরে যখন সরকার তৈরি হলো, দেখা গেল শাসক দল বিজেপি সরকার তৈরি করতে পারছে না, সবচেয়ে কম আসন পেয়েছে, যারা সংখ্যাগরিষ্ঠ, টাকা পয়সা নানা ভুল মানে ভয় ভীতি দেখিয়ে তাদের থেকে জয়ী যারা, তাদেরকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা সরকার তৈরি করছে। কি বলবো না, এরপরে যেখানে কোনো না কোনো ভাবে সরকার তৈরি করছে, ওখানে বিরোধীদের কথা বলতে দেবে না। এটাই তো নির্বাচন কমিশন, এই সংবিধান তার স্বাতন্ত্র্য দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন কি করে তৈরি হবে, সুপ্রিম কোর্ট থেকে সেখানে কোনো আইন যেহেতু পরিষ্কার ভাবে নাই, জেনারেল কথা বলা আছে, তারা একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। তাতে কি হবে, প্রধানমন্ত্রী থাকবে, পার্লামেন্ট এটা লোয়ার হাউস হবে, রাজ্যসভাকে আপার হাউস হবে। লোয়ার হাউসে এমন কতগুলি বিষয় আছে, পাস করলেও এটা রাজ্যসভার অ্যাপ্রুভাল ছাড়া এটা আইন হতে পারে না, রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না। তার জন্য এটাকে লোয়ার হাউস বলে, ওটাকে আপার হাউস। লোয়ার হাউসের সংখ্যা বেশি, আপার হাউসের সংখ্যা কম। সম্ভবত এখন আমাদের পার্লামেন্টের 522টা আসন বা 522 জন সদস্য, আর আপার হাউসে 283 জন। আপার হাউসে বিধানসভা থেকে লোক হয়, সরাসরি ভোট হয় না, কিন্তু লোয়ার হাউসে ডাইরেক্ট ভোট। এখন এই ভোটটা কিভাবে, সংসদীয় গণতন্ত্র, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাতে বলা হলো প্রধানমন্ত্রী, লোয়ার হাউসের বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এটাই ছিল, কোনো সমস্যা ছিল না। কাজ করার মতো কোনো সংগঠন এখানে আমরা দাঁড়াই করাতে পারি। আমি যে মজলিসের বিধানসভা কেন্দ্রের কথা বলছি, রানীর বাজার তো 32 বিধানসভা কেন্দ্রের মধ্যে এক সময় কম ভোট পেতাম, পরবর্তী সময় দেখা গেল এখানে সারপ্লাস ভোট আমরা পেতাম। শুনছেন আপনারা ঘটনা। এই পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে এই চুরির কিন্তু ভূমিকা অস্বীকার করার কোন সুযোগ নাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি, পরিমণ্ডল যত জটিলই হোক, তারপরেও কিন্তু 16 থেকে 17,000 ভোট মানুষ নিজেরা এসে স্বেচ্ছায় ভোট দিয়ে গেছে। এই 17,000 মানুষের কাছে কিন্তু এই ভোটের তারিখ ঘোষণার পর, প্রার্থী ঘোষণার পর, প্রার্থী বদলের পর, নতুন প্রার্থী দেওয়ার পর যাই সভা সমাবেশ হয়েছে, 17,000 মানুষের কাছে আমাদের পার্টি যেতেই পারে। বাস্তব ঘটনা। এর থেকে বুঝতে পারছেন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এবং সংগঠনের যে ভিত্তিটা, এটা না থাকলে এটা হতে পারে না। এই যে পরিমণ্ডল, যদিও রানীর বাজারে চুনি কাজ করেছে, কিন্তু কোন মহকুমায় তার কাজের একটা ছাপ আছে, এটা অস্বীকার করা যাবে না। বিশেষ করে রানীর বাজারকে সাজিয়ে তোলা, এর জন্য কিন্তু চুনিকে পেছনে মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা গেছে। এটা আমি চোখে যা চাক্ষুষ করেছি তার কথা এমনি বলছি। এটা পরিবার হিসেবে যেমন ক্ষতি হয়েছে, পার্টির জন্য কিন্তু এটা সমস্যা তৈরি হয়েছে। সে সক্রিয় না থাকলেও তার উপস্থিতিটাই একটা নৈতিক মনোবল। আমাদের ওখানকার বসতি স্থাপন করেছে কমরেডরা, এর মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে কাজ করছিল, তাদের জন্য এটা একটা নৈতিক মনোবলের একটা বিষয় ছিল। তার অনুপস্থিতি তারা এখন উপলব্ধি করতে শুরু করেছেন। সমস্যা হয়ে গেল, তিনি যেতে না পারলো, মাঝে মধ্যে তার সঙ্গে কথা বললে, তার পরামর্শ চাইলে তিনি যেভাবে আমাদের পরামর্শ দিতেন, আমাদের মাথার উপর একটা ছাতার মতো মনে হতো। এটা আমাদের হাতছাড়া হয়ে গেল, ক্ষতি হলো। কিন্তু এই নিয়ে তো হাবিত্যাস করলে চলবে না, লড়াই তো থামিয়ে রাখা যাবে না, পার্টি তো গৃহবন্দী থাকতে পারে না। বিশেষ করে আজকে দেশের যে পরিস্থিতি, তার যে প্রতিফলন আমাদের রাজ্যে হচ্ছে,
এরকম পরিস্থিতিতে বাড়িতে মানে শয্যাশায়ী থাকলেও চুরির উপস্থিতি আমাদের সাহায্য করতো, কিন্তু চুরি না। এটা চুরির প্রতি যদি সত্যি আমাদের আন্তরিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার অনুপস্থিতিতে দ্বিগুণ দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে কাজের মধ্য দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছার যে বিষয়টা, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে চুরির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিদর্শন স্থাপন করা সম্ভব। সেটা মাথায় রাখার দরকার আছে। দেশের অবস্থাটা কি? অস্বাভাবিক পরিস্থিতি চলছে, সংসদ চলছে। আমি জানি না এখন 1:45 বাজে, আর 10 মিনিট বাকি আছে সংসদের প্রথম অধিবেশন। দিনে বিকেল অধিবেশন হয় 11টা থেকে 1টা, বিকেলে 2টো থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত। এখন এই অধিবেশন চলছে কিনা আমি জানি না। আমি আসার আগে 11টা বাজে 5-7 মিনিট আগে আমি টিভি খুলে দেখছিলাম, তখন সংসদ থেকে কিছু কথা বলছে। কি চলছে সংসদে? সংসদটা কোথায়? এটাই আমরা বলছি গত বছর থেকে যাবো। সংবিধান আক্রান্ত হয়েছে। আমাদের সংবিধানের অন্যতম মর্মবস্তু হচ্ছে সংসদীয় গণতন্ত্র। ভোট হবে, স্বাধীনভাবে মানুষ ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করবেন তারা সরকার তৈরি করবেন। কিন্তু এই সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিরোধীদের বাদ দিয়ে সংসদ এবং তার যে মানে জীবনী শক্তি, এটা উপলব্ধি করার কিন্তু সুযোগ নেই। শাসক দল সংখ্যার জোরে যা চাইবেন তারা পাস করাতেই পারে, কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি না শুনে, শাসক দলের ভাবনার ভিত্তিতে বিরোধীরা কি ভাবছে, ভিন্ন ভাবনা যদি থাকে, গঠনমূলক যদি কিছু বক্তব্য থাকে, তাহলে এগুলো তো শাসক দল যদি সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, শুনবেন, নিজেদের অবস্থান পরিবর্তন করবেন, তারা নতুন কোনো আইন উপস্থিত করার চেষ্টা করে তুলে নেবেন, অথবা একসাথে মিলে চলুন আমরা আলোচনা করে দেখি এটাকে কি করে আমরা ঠিকঠাক করতে পারি। এই যে পদ্ধতি, এটাই তো সংসদীয় গণতন্ত্রের মূল কথা। তাহলে এগুলো করতে গেলে তো বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভায় বলুন, শাসক দল বিরোধী দল কথা বলতে হবে। এখন চলছে কি, মানে এই যে 78 বছর 79 বছর পুরো স্বাধীনতার পর 52 সাল থেকে যে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ বিধানসভাগুলি তৈরি হচ্ছে, এই সংসদীয় ইতিহাসের জীবনে বিরোধী দলের সদস্যদের এত বিরাট সংখ্যা 3 থেকে 4 দিনের ব্যবধানে সংসদ থেকে সাসপেন্ড করে দেওয়ার ঘটনা অবিশ্বাস্য, ভাবাই যায় না। আমার নিজের যেটা মনে হয়েছে, যদিও শেষের দিকটায় তার পক্ষে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করা শারীরিক কারণে সম্ভব ছিল না। আপনারা শুনছিলেন, তার ছেলে বলছিল, ডাক্তারবাবুরা বলেছেন সে যাতে নিজে জোরে কথা না বলে, তার সামনেও যাতে কেউ শব্দরদ্ধ করে কথাবার্তা, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে এরকম আলাপ আলোচনা যাতে তার সাথে না করে। এই অবস্থার মধ্যে কিন্তু চুনি খবর পেলে কারোর সঙ্গে পরামর্শ না করেও মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করতেন। আগরতলায় আসলে সে একটু বিষয়ে আসবেন, অথবা জেনে মহকুমাতে বিভাগে কাজ করার মতো সেন্টারই খুঁজতে পারছে না, এটা জেলা অফিসকে ভিত্তি করে কাজ করছে মহকুমা কমিটি, সেখানে হয়তো মাঝে মধ্যে আসতেন। তার এই যে অনুপস্থিতি তার পরিবারের জন্য নিঃসন্দেহে একটা বড় ক্ষতি। এই প্রথম তার বাড়িতে গেলাম, তার বাড়িতে শহরের মাঝখানে এরকম একটা জায়গায় অবস্থিত আমার জানাই ছিল না। প্রথম সেখানে পরিবারের লোকদের সঙ্গে কথা বলার সুযোগ হলো, তার স্ত্রীকেও আমি প্রথমেই দেখলাম, এবং তার যে সন্তান, আমি শুনেছি 10,330 দেশের চাকরি পেয়েছে, চাকরি চলে গেছে, যে সম্ভবত এই 10,323 যে সংগঠন, তারা মানুষের কাছ থেকে চাঁদা ইত্যাদি তুলতেন, এগুলো হিসেব নিকেশ রাখতে হবে, তার জন্য কেশিয়ার এই দায়িত্ব চুনির ছেলেই পালন করতেন, আমি শুনেছি। কিন্তু প্রত্যক্ষ ভাবে না বেশি হারাই চিন্তা না, চুনির ছেলে এভাবে চিন্তা না, বাড়িতে যাওয়ার পর চিন্তা হয়েছে।
এবং বাড়িতে যাওয়ার পর বুঝতে কোনো অসুবিধা হয়নি যে গোটা পরিবারের জন্যই তার অনুপস্থিতি একটা বড় ধরনের ক্ষতি এবং সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু 5 জন যদিও সক্রিয় ভূমিকা নিতে পারছিলেন না, রানীর বাজারে তো সক্রিয় কাজ করাই যাচ্ছে না, তারপরে ওখান থেকে বাইরে এসে সভা সমিতি করে এখানকার মিছিল মিটিংয়ে যতটা সম্ভব ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। এবং আপনারা দেখেছেন ভোটটা কি কাজ আমরা করছি, ওখানে কিছু কাজই আমরা করতে পারি, মিটিং পারি। প্রথম কি আমরা জিরানের শহরে ওখানকার যে কালচারাল সেন্টারটা, আমরা যে হলটা তৈরি করেছিলাম তার সঙ্গে জমায়েত হয়ে গোটা মহম্মদ থেকে মানুষকে সমবেত করে একটা মিছিল করি। এটাই ছিল এই 23-এর নির্বাচনের আগে 5 বছরের ব্যবধানে প্রথম জিরানের শহরে কোন একটা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সভা মিছিল। সভা মানে তো মিছিল শেষ করে 15-20 মিনিটের মিটিং। তারপরে যে ভোট, আমাদের নতুন প্রার্থী সেখানে আমরা দাঁড় করেন, মালিকদের শারীরিকভাবে যে অবস্থায় ছিলেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা ছিল না। সে পার্টিকে বারবার বলছিল যে এই শরীর নিয়ে আমি কি করে সেখানে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হব, আমি প্রার্থী, আমাকে তো যেতে হবে মানুষের কাছে, এটা তো ভোট। কাজে প্রার্থীকে মানুষ দেখতে চাইলে যেতে হবে, কথা বলতে হবে। শারীরিক দিক থেকে ভয়ের কোনো ব্যাপার না, শারীরিক দিক থেকেই আমি এই অবস্থানে নেই এবং আমি দাঁড়ালাম, পার্টি আমাকে দাঁড় করালো, আমি যেতে পারলাম না, এটা তো বিরূপ প্রতিক্রিয়া হবে। এই পরিস্থিতিতে নাম ঘোষণা করো, সে সময় কিন্তু তাকে আমাদের পাল্টাতে হবে। নতুন প্রার্থী আমরা করি, এই মালিকই কিন্তু তার নিজের উপলব্ধির মধ্যে আসলো যে এই নতুন ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ঘরে নিজেদের আবদ্ধ রাখবো, এটা তো অন্যায় হবে, তার অবিচার হবে। আমাদের কারোর সঙ্গে যে কথা বলে পরামর্শ করে গেছেন ঘটনাটা না, সে নিজে থেকেই দিন রাত সন্ধ্যায় যাই পেরেছে ছোটখাটো এই উঠান সভা, বাড়ি ঘরে দেওয়া, মানুষের সাথে কথা বলা, প্রকৃত অর্থে নির্বাচনী ভূমিকা পায় না। এখানে আপনারা যারা আছেন নির্বাচনী কাজে যারা অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞতা আপনাদের আছে। যদিও রানীর বাজারের চেয়ারম্যান, কিন্তু চুনিলাল সাহা রানীর বাজারের কথাটা বলে দিতে, বলে সার্বিকভাবে নগরের উন্নয়নের প্রশ্নে রানীর বাজারে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে নগরের উন্নয়নের প্রশ্নে বামফ্রন্ট সরকারের চিন্তা ভাবনার মধ্যে যেখানে তার মনে হয়েছে অসম্পূর্ণ, সেটা দৃঢ়পাত করার চেষ্টা করতে, গঠনমূলক দৃষ্টিতে। এটা কি করা যায় না? এটা আমরা করতে পারছি না কেন? এটা দেখা উচিত। এটা যে একটা সভাতেই বলতেন ঘটনাটা, বলার পর পার্শ্ব করতে, অর্থাৎ তার রানীর বাজারের কাজের মধ্য দিয়ে বলে যে গেল সরকারের পক্ষ থেকে যেগুলি প্রতিশ্রুতি দেওয়া হলো সেগুলি রূপায়িত হলে তো খুশি, উদ্যোগ আছে, কিন্তু কার্যকরী উদ্যোগ বলতে যা বুঝায় তার মধ্যে কিছু ঘাটতি আছে। এই প্রশ্নে প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে দরকার হলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে যখনই প্রয়োজন মনে করতেন আসতেন, কথা বলতেন। এটা লক্ষ্য করা গেছে। ঘটনা করেন মালিকদের বলেছেন বিস্তৃতভাবে, তারাই বলবেন একসাথে কাজ করেছে। এবং বিশেষ করে আজকের সভার শুরুতে যে তার স্মরণে যে সুপ্রস্তাবটি তৈরি হয়েছে, এটা পূর্ণাঙ্গ সুপ্রস্তাব আমি বলবো। এর মধ্যেই দিয়েই কিন্তু চুনিলাল সাহা, কি করে চুনিলাল সাহা হলে এটা উচ্ছেদ করার চেষ্টা করেছে। যিনি লিখে থাকুন বা যারাই আলোচনা করে লিখে থাকুন, সুপ্রস্তাব এরকমই হওয়া উচিত, আনুষ্ঠানিক না। আমি শুনছিলাম অনেক কিছু আমার জানা ছিল,
তারপর তো কমরেড মানিক বললেন, আমাদের জেনারেল মহকুমার এখন যে নূতন সম্পাদক বাবু, সংক্ষিপ্ত কিন্তু তার কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আপনারা অনেকের সাথে আমার পক্ষে তাকে জানতে সুবিধা হয়েছে। আমি শুধু একটা দিক থেকে তাকে দেখতে অভ্যস্ত ছিলাম, পার্টির সাথে যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং প্রথম থেকেই বামপন্থীদের সঙ্গে ছিলেন না, কংগ্রেস সমর্থক ছিলেন, এগুলো আমি জানতাম। তারপরে যেভাবে শাসকের দৃষ্টি নিজেকে যুক্ত করে নিলেন এবং চুনিলাল সাহা সহ যে অংশের মানুষ, যেটা কমরেড মানিককে উল্লেখ করার চেষ্টা করলেন, প্রায় শতাধিক, এবং তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা চুনিলাল সাহা পালন করেছে, যার প্রতিফলন তার নগরের কাজের মধ্যে দিয়ে ঘটেছে। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়ার একটা এক সময়ের দুর্ভেদ্য দুঃখ ছিল। সাময়িক সময়ের জন্য ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তখন ভারতের ছাত্র ফেডারেশন ছিল না, এই স্কুলে তৈরি হলো এবং তার পেছনে ভূমিকা ছিল পরোক্ষভাবে স্কুলের প্রধান শিক্ষক অনন্ত কৃষ্ণ ধর, প্রগতিশীল মানুষ, ছাত্র জীবন থেকে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত। অপরদিকে অনিল সরকার, খগেন দাস, শ্রীশ ভট্টাচার্য সহ আরো বেশ কিছু বামপন্থী মনোভাবাপন্ন কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। সেই শিক্ষকতা কাজ যখন তারা রাজি করতে শুরু করেন, তখন ছাত্রদের মধ্যে একটা সংগঠনের ভিত্তি এটাই সহ্য করতে পারছেন না বলছিলেন। এবং এর মধ্যে দিয়ে চুনিলাল সাহাদের নেতৃত্বে এই যে গোষ্ঠীটা আসা, তার যে প্রভাব প্রতিপত্তি প্রশাসনিক সামাজিক জীবনে, উন্নয়নের কাজে, জনগণের মধ্যে তার যে প্রসার করতে শুরু করে, প্রতিক্রিয়ার শক্তির পক্ষে হজম করা কঠিন হয়, যে কারণে কংগ্রেস যুবশক্তির রাজত্ব যেমন আক্রান্ত হয়েছে, এই সময়ে আরো অনেক বেশি আক্রমণ তার উপর সংঘটিত হয়েছে, এগুলো আপনারা শুনেছেন। গভীর শ্রদ্ধা নিবেদন করছে তার পরিবার পরিজনদের প্রতি, আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর নিত, সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর, তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল, তাদের চেয়ারম্যানদের জন্য আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়।